আসসালামু আলাইকুম। অবশেষে সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের যে বিতর্কিত মন্তব্য তার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এটি খুবই প্রয়োজন ছিল। দর্শক, আপনারা জানেন গত 3-4 দিন আগে বিবিসির একটি পডকাস্টে ইন্টারভিউ দেওয়ার সময় ভলকার তুর্ক ভয়ঙ্কর একটি বিতর্কিত মন্তব্য করেছেন আমাদের সেনাবাহিনীর সম্পর্কে। তিনি জানিয়েছিলেন যে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা এই মর্মে সতর্ক করে দিয়েছিল যে যদি সেনাবাহিনী তৎকালীন আওয়ামী লীগ সরকারের দমন পীড়নে অংশ নিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালায় বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে নিয়োজিত হয় তাহলে শান্তিরক্ষী মিশনের তালিকায় বাংলাদেশের নাম থাকবে না। এবং এই সতর্কতা পরে নাকি সেনাবাহিনী সেখান থেকে নিজেদের গুটিয়ে নেয় এবং তার কারণেই জাতিসংঘ এই ভূমিকার কারণেই নাকি আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। যাও, আমি আমার নিজের একটি কন্টেন্টও এই আবেদন সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কাছে জানিয়েছিলাম যে ভলকার তুর্কের এই মন্তব্য সত্য হোক কিংবা মিথ্যা হোক, একটি প্রতিক্রিয়া, একটি ব্যাখ্যা সেনাপ্রধান অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে আসা উচিত। তার কারণ এটি সত্য মিথ্যা যাই হোক না কেন, যেটি ঘটুক না কেন, বিষয়টি অ্যাকচুয়ালি জাতিসংঘের বিরুদ্ধে যায়। কেন জাতিসংঘের বিরুদ্ধে যায় আমি সেই ব্যাখ্যায় যাব এবং এই মুহূর্তে সেনাবাহিনী যে প্রতিক্রিয়াটি জানিয়েছে তা জাতিসংঘের জন্য বরঞ্চ একটা চ্যালেঞ্জ হয়ে উঠল। সেনাবাহিনী তাদের ফেসবুক পেজে ভলকার তুর্কের মন্তব্য সম্পর্কে যে প্রতিক্রিয়াটি দিয়েছে তা হচ্ছে এরকম যে মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনী, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে ভলকার তুর্কের ওই মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে সেনাবাহিনী মনে করছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ে কোনো ইঙ্গিত বা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। স্পষ্ট বক্তব্য, এর মধ্যে কোনো ঘোর প্যাঁচ আছে বলে আমার কাছে মনে হয় না। এবার আমি বলছিলাম যে এটি সত্য মিথ্যা যাই হোক না কেন সেনাবাহিনীর কাঁধে কোনো প্রকার দায় চাপে না। কেন চাপে না আমাদের তো সেটি স্পষ্ট মনে আছে। এটি পরবর্তীতে ওপেন সিক্রেট হয়ে গেল 5 আগস্টের আগে, সম্ভবত 2 অথবা 3রা আগস্ট সেনাবাহিনীর সারা দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা, মাঝ পর্যায়ের এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একটি জুম মিটিং হয়েছিল যেখানে প্রিজাইড করছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সময়ে উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীর কি করা উচিত তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল এবং আমি যত জানি হাতে গোনা 2-4 জন সিনিয়র কর্মকর্তা ছাড়া বাকি সবাই শেখ হাসিনার ক্ষমতা হস্তান্তরের পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছিলেন, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সবার মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি তাদেরকে জানিয়েছিলেন তাদের এই মেসেজ HPM অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং তিনি সেটি করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান যখন এই বার্তাটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে, তখন সেটি তিনি শুনতে চান। যাও, বিষয়টি এই পর্যন্ত। এইখান থেকে এইটুকু নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে তাহলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, বরং সেনা কর্মকর্তারা মাঠ পর্যায় থেকে শুরু করে হাতে গোনা 2-4 জন ছাড়া শীর্ষ পর্যায়ের সব পর্যায়ের কর্মকর্তাদের যে যৌথ সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেকই সরকারের দমন পীড়নে সেনাবাহিনী শেষ পর্যন্ত থাকেনি, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছিল এবং সেনাপ্রধান তো এই বক্তব্য সেদিন দিয়েছিলেন যে আর একটা গুলি সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতার উপরে চলবে না, বলেছিলেন তো। তার মানে তাদের নিজের সিদ্ধান্তেই তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আর যদি সত্যি সত্যি ভলকার তুর্কের মতন ব্যক্তিরা সেনাপ্রধানকে এই বিষয়ে সতর্ক করে দিতেন তার এই ধরনের বৈঠকের কোনো প্রয়োজন হতো না, তাই না? এবং একথাও সত্য, আমরা জানি যে শান্তিরক্ষী মিশন আমাদের সেনাবাহিনীর জন্য একটি মর্যাদাকর ইস্যু এবং একথাও সত্য প্রতি সেনা কর্মকর্তা একবার মিশনে যেতে পারলে তার জীবনে আর কিছু করা লাগে না। এটা মোটামুটি শোনা যায়, বেশ ভালো অঙ্কের মোটা অঙ্কের টাকা তারা পান, বাংলাদেশ সরকার পায়, সেখান থেকে একটি অংশ তারা পান এবং সেটিও কম নয়, যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে আসেন। সেই জায়গা থেকে এটি তো ওপেন সিক্রেট যে শান্তিরক্ষী মিশন যদি বন্ধ হয় বিশেষ কোনো পলিটিক্যাল কারণে কখনো, তাহলে সেনাবাহিনীতেও নানান ধরনের দ্বন্দ্ব
শুরু হয়ে যেতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই সব কিছু তো তখন আর কোনো ধরনের কোনো কাজে মানে তখনকার সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বড় মুখ্য বিষয় ছিল না, বরং মানুষের পক্ষে তারা দাঁড়িয়েছিল। এবং বলছিলাম জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ হতে পারে, এই জন্য চ্যালেঞ্জ হতে পারে। এখন সেনাবাহিনীর তো সেটি ফর্মালি তারা বললো যে না, এই ধরনের কোনো রিকোয়েস্ট বা সতর্কতা তাদের কাছে যায়নি। জাতিসংঘের যে কর্তা ব্যক্তি ভলকার তুর্ক এখন কি বক্তব্য দিবেন, এবং তাদের চোখ উল্টানোর স্বভাব তো যদিও আমরা জানি। আমি এই ধরনের একটি এক্সাম্পল এর আগের একটি কন্টেন্টও দিয়েছি, তারপরে মনে করিয়ে দিই। 2007 22 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার, তাদের অধীনে একটি নির্বাচন হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ সহ রাজনৈতিক দল যেতে চাইছিল না। তখন জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে মইনি আহমেদ তৎকালীন সেনাপ্রধানকে জানিয়ে দিয়েছিল বা জানানো হয়েছিল তারা যেন এই নির্বাচনে অংশ না নেয়। এবং এ কারণে বলছি, তারা সেই সময় লিখিত দিয়েছিল জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে এই চিঠিটি এসেছিল। কিন্তু এইবার কি ভলকার তুর্ক যে দাবিটি করলেন সেরকম কোনো ফরমাল চিঠি সেনাবাহিনীর কাছে গিয়েছিল যেখানে বর্তমান মহাসচিবের গুতরেস সাহেবের স্বাক্ষর রয়েছে? নিশ্চয় যায়নি। এবং যদি ওই ধরনের ফর্মালিটিস মেনটেন না করে এই ধরনের সতর্কতা দেওয়া করা হয়, তাহলে ভলকার তুর্ক অবশ্যই তার বিধিমালা ভঙ্গ করেছে, এই কথাও আমি বলেছিলাম। এবং 2007 জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্তা ছিলেন এই বাংলাদেশে রেনাটা লক-ডেসালিয়ান। এবং যখন মইনি আহমেদ নিজের কণ্ঠে উচ্চারণ করেছিলেন যে জাতিসংঘের পক্ষ থেকে একটি চিঠি এসেছে জাতিসংঘ মহাসচিবের, তখন রেনাটা লক-ডেসালিয়ান তারপরও তিনি অস্বীকার করেছিলেন চিঠি আসার পরেও। আর এখানে তো চিঠি নেই, তারপরে এই ধরনের কোনো সতর্কতা বা অনুরোধ জাতিসংঘ করতে পারে না। তারা শুধুমাত্র অবজার্ভ করতে পারে, মনিটরিং করতে পারে, করার পরে তারা রেজলিউশন এটা আনতে পারে যে অমুক দেশের সেনাবাহিনী এই কাজগুলো করেছে, তার বিরুদ্ধে কি করা যেতে পারে। সর্বোচ্চ সেখানে এই যে ভলকার তুর্ক যে কাজটি করলেন তুমুল বিতর্কিত, বরঞ্চ ভলকার তুর্কের এই কারণে শাস্তি হওয়া উচিত। এবং ভলকার তুর্ক যে এর মধ্যে নানান বিষয়ে তিনি নিজে বিতর্ক সৃষ্টি করেছেন তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে তিনি পক্ষপাতিত্ব করেছেন। 5 আগস্টের আগে কতজন মারা গেছেন, 5 আগস্টের পরে 15 আগস্ট পর্যন্ত কতজন মারা গেছেন, সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। এবং আরো অনেক পয়েন্ট এর মধ্যে রয়েছে যেগুলো এর আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। অতএব জাতিসংঘের জন্য এটি চ্যালেঞ্জ, যারা সেনাবাহিনীকে এইভাবে বিতর্কিত করতে চাইছিল এবং সরকার পতনের আন্দোলনকে তারা নিজেদের ক্রেডিট হিসেবে নিতে চাইছিল। একথা আবারও বলে রাখি, ভলকার তুর্ক বিশেষ এজেন্ডা নিয়ে বাংলাদেশের পক্ষে বিপক্ষে কাজ করছেন জাতিসংঘের নির্দিষ্ট একটি আসনে বসে। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে কি এমন গোয়েন্দা তথ্য গেল যার দরুন তড়িঘড়ি করে পাক ভারত যুদ্ধের মধ্যস্থতা করতে নামলেন তারা। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকালকে সন্ধে নাগাদ সাংবাদিক বৈঠক করে, খুব সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। যুদ্ধবিরতি ঘোষণা দেবার ঠিক 2-2.5 ঘন্টার মধ্যে পাকিস্তান আবার ভারতের জম্মু কাশ্মীর সীমান্তে হামলা করে, যেটি আমরা হামলার সময় তাৎক্ষণিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর টুইট বার্তা থেকে জানতে পারলাম এবং তারপরে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ল। বলা হচ্ছে যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এমন একটি গোয়েন্দা তথ্য যায় যা অত্যন্ত সংবেদনশীল এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ করেনি বা কেউ প্রকাশ করেনি। এটি মূলত প্রথমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের হাতে যায়। ভারত পাকিস্তান সংঘাত নাটকীয় মোড় নিতে পারে। শুক্রবার সকালে আমেরিকান সময়ে গোয়েন্দা সূত্রে এমনই তথ্য এসেছিল আমেরিকার হাতে, সে কথা আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এর কাছে দাবি করেন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সূত্রের খবর, তারপরেই নড়ে চড়ে বসেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ওই সংবাদ মাধ্যম জানিয়েছে তিনি ট্রাম্পকে সেই রিপোর্টের বিষয়ে জানান, তারপরে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সেই রিপোর্টের প্রসঙ্গ তুলে মোদীকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সাথে সরাসরি কথা বলার অনুরোধ জানান। শনিবার বিকেলে যুদ্ধবিরতির ডাক দেয় ভারত এবং পাকিস্তান। গোয়েন্দারা ঠিক কি রিপোর্ট দিয়েছিলেন তা অবশ্যই স্পষ্ট করে জানায়নি প্রশাসন। তাদের একটি সূত্রের দাবি, বিষয়টি যথেষ্ট সংবেদনশীল বলে তা প্রকাশ করা সম্ভব নয়। বৃহস্পতিবারই এই ভান্সি জানিয়েছিলেন যে ভারত পাকিস্তানের সংঘাতে তিনি নাক গলাবেন না। এর একদিন পরে কি এমন ঘটলো যে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাজি করান, সেই প্রশ্ন উঠছে। আমরা গতকালকে একটি আলাপ করেছিলাম যে পাকিস্তানের যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবার যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে যে একটা কমিটি আছে, সেই কমিটির গতকালকে একটা বৈঠক, এটি সংবাদ মাধ্যমে এসেছিল, যদিও বা পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এটি নাকচ করে দিয়েছেন যে এমন কোনো বৈঠক ছিল না বা এমন কোনো বৈঠক হয়নি। আমি ধারণা করছি যে পাকিস্তান, তুষ্ট পাকিস্তান, নষ্ট পাকিস্তান, নিকৃষ্ট পাকিস্তান এই পারমাণবিক অস্ত্রে হাত দিতে চেয়েছিল এবং সেই গোয়েন্দা তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছে গিয়েছিল, যার দরুন পৃথিবীতে একটা ভয়ঙ্কর ধ্বংসলীলা ঠেকিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় নামে এবং পাক ভারত দুই পক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করায় এবং রাজি করানোর ফলশ্রুতিতে এই যুদ্ধের বিরতি ঘোষিত হয়। তবে পাকিস্তানের এখন পর্যন্ত যে আচরণ দেখা যাচ্ছে তাতে আসলে যুদ্ধবিরতিটা কতটুকু থাকবে, কতক্ষণ থাকবে, এটি একটা ব্যাপার। কারণ গতকালকে যুদ্ধবিরতির ঘোষণা দেবার পরেও ভারত সীমান্তে, জম্মু কাশ্মীর সীমান্তে হামলা হয়েছে। আবার দেখুন, পাক প্রধানমন্ত্রী এই বিরতি থেকে নিজেদের জয় হিসেবে দাবি করেছে। শুধু তাই নয়, যুদ্ধ জয়ের খুশিতে দেশ জুড়ে উৎসব পালনের ঘোষণা করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রবিবার দিনভর পাকিস্তানে পালিত হবে তাশাকুর। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাতে দিনটি এভাবে পালন করছে পাক সরকার। ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে যে জয় হিসেবে দেখছে পাকিস্তান, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে খোদ পাক প্রধানমন্ত্রীর বক্তব্যে। জাতির উদ্দেশ্যে ভাষণে শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলা রুখে দিয়ে ঐতিহাসিক সাফল্য পেয়েছে পাকিস্তান। কয়েক ঘন্টার মধ্যে ভারতের সেনাবাহিনীকে চুপ করিয়ে দিয়েছে পাকিস্তান। ইতিহাস সেটা মনে রাখবে। যদিও ভারত শুরু থেকেই বলে আসছে পাকিস্তানের কোনো সেনাঘাঁটি বা সাধারণ নাগরিককে ভারত নিশানা করেনি, গুড়িয়ে দেওয়া হয়েছে কিছু জঙ্গি লঞ্চ প্যাড। তবে শরীফ নিজের দুনিয়ায় যুদ্ধ থেমে যাওয়াতেই তার জয়ের আনন্দ। পাশাপাশি কূটনৈতিক লড়াইয়েও যে পাকিস্তানি জয়ী হয়েছে সেটাও বোঝানোর চেষ্টা করছেন শরীফ। যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পাক প্রধানমন্ত্রী। চীনকে বিশেষ বন্ধু বলে উল্লেখ করেছেন শরীফ এবং আলাদা করে ধন্যবাদ দিয়েছেন ভাই সৌদি আরবকে। এছাড়া কাতার, তুরস্ক সহ ইসলামী দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। এরপরে রবিবার বিশ্বজুড়ে তাশাকুর পালনের ঘোষণা করেছেন। তাশাকুর উর্দু শব্দবন্ধ, যার অর্থ কৃতজ্ঞতার দিন বা ধন্যবাদ জানানোর দিন, অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করছে পাকিস্তান প্রধানমন্ত্রীর ঘোষণায়। এদিকে যুদ্ধবিরতির ঘোষণায় ভারতের জনগণ কিন্তু সংক্ষুব্ধ। ভারতের জনগণ পাকিস্তানকে পুরোপুরি শায়েস্তা না করে এই যে যুদ্ধবিরতিটা এবং যুদ্ধবিরতি ঘোষণার পরেও পাকিস্তান ভারত সীমান্তে হামলা করলো, এতে ভারতের জনগণ আরো বেশি সংক্ষুব্ধ। ভারতের জনমতের উপর লক্ষ্য রেখেই ভারত কিন্তু অপারেশন সিঁদুর 6 মে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শুরু করেছিল। এখন কি করবে ভারত, সেটি দেখার প্রশ্ন। যে আজকে রবিবারও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে 3 বাহিনী প্রধান, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান এবং প্রতিরক্ষা মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। এত কিছু যখন ঘটছে, এখন ভারত আসলে কি করবে, কি সিদ্ধান্ত নেবে, সেটি দেখার বিষয়। এখনো আমরা জানি না যে ভারত আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে এবং আজকে রাতে পাকিস্তানের ভূমিকাটা কি হয়। পাকিস্তান যুদ্ধ জয়ের উল্লাস করছে, আবার উল্লাসের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী গোলাগুলি করে কিনা সেটিও দেখবার বিষয়। কখনো কখনো মনে হয় যে পাক সেনাবাহিনী আসলে প্রধানমন্ত্রী শেহবাজের নিয়ন্ত্রণহীন এবং এমন আশঙ্কাও করা যায় যে এই যুদ্ধের আবহে পাক প্রধানমন্ত্রী
শাহবাজ শরীফেরই বিদায় ঘন্টা বেজে যায় কিনা, ইমরান খান জেল থেকে মুক্তি পায় কিনা, আবার সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় কিনা পাকিস্তানের যুদ্ধের অজুহাতে। যে যুদ্ধ চলছে, যুদ্ধ সুষ্ঠুভাবে তদারকি করতে হলে, পরিচালনা করতে হলে সর্বময় ক্ষমতা থাকতে হবে একজনের হাতে। সেই হিসেবে এই যুদ্ধের অজুহাতে জেনারেল আসিম মনির ক্ষমতার কেন্দ্রে আসে কিনা, নানা আলোচনা আলাপ ঘুরপাক খাচ্ছে। এখন এই সবকিছু ঘটবার জন্য আমাদের দেখতে হবে, কারণ প্রতিনিয়ত ঘটনার রং বদলাচ্ছে। আজকে এই মুহূর্তে আমি বসে বলতে পারছি না যে 1 ঘন্টা পরে কি ঘটবে পাক ভারত পরিস্থিতিতে। সেই জায়গা থেকে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমরা অপেক্ষা করব, দেখব, এবং আমরা সেগুলো বিশ্লেষণ করবার চেষ্টা করব। তবে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম, যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এমন বার্তায় ছিল, আমি ধারণা করছি যে পারমাণবিক বোমাতে পাকিস্তান হাত দিতে যাচ্ছে, সেই হাতটি সরিয়ে দিতে হবে, যার দরুন তারা মধ্যস্থতায় নেমেছিল। এখন বাকি দিনগুলোতে আজকেরই বিভিন্ন সময়ে কি ঘটছে সেটি দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, দেখব, অপেক্ষা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে আপাতত বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো